বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি দুর্দান্ত ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম হলো সিং সট। মুভির ভেতরে আমরা দেখব একটি ছোট ছেলের গল্প, যাকে সবাই শীষ বাজাতে নিষেধ করে, কিন্তু যখন সে তাদের সেই নিষেধ মানে না, তখনই ঘটে এক ভয়ঙ্কর ডিমনিক ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আগেই সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের এই সাপোর্টই আমাকে আমার সফলতার শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করবে। তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে। গল্পটা শুরু হয় ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামে। আমরা দেখি এক লোক সন্ধ্যার সময় এক ধরনের লিকুইড এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করে সে পাখির আওয়াজ শুনতে পায় এবং শীষ বাজাতে শুরু করে। খুব দ্রুতই সে একটি পাখি ধরে ফেলে। এরপর সে পাখিটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং ফোনে তার স্ত্রীকে জানায়, খাঁচা তৈরি করো, আমি একটা পাখি ধরে এনেছি। কিন্তু ফোন কেটে দেবার পরই সে আবার শীষের শব্দ শুনতে পায়। এরপরই একটি অজানা অশরীরী শক্তি তাকে টেনে নিয়ে যেতে শুরু করে এবং তাকে উড়িয়ে নিয়ে যায় গভীর জঙ্গলের দিকে। এরপর দৃশ্য কেটে যায় ইপুং নামের একটি ছোট্ট ছেলের দিকে, যে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। ইপুংয়ের ঘুড়ি কেটে যায়, আর ঘুড়ির পেছনে ইপুং ও তার বন্ধুরা ঢুকে পড়ে গভীর জঙ্গলে। তখন এক বন্ধু ইপুংকে জঙ্গলে না যাওয়ার পরামর্শ দেয়, কারণ যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম সেই লোকটা এখনো বেঁচে আছে। তার নাম ছিল সুতো। সুতোর সাথে যা ঘটেছে তারপর থেকে জঙ্গলে যাওয়া মোটেই নিরাপদ নয়। সেই বন্ধু এই কারণে ইপুংকে তার ঘুড়ি দিয়ে দেয় এবং নিজে বাড়ি ফিরে যায়। এরপর আমরা দেখতে পাই গ্রামে প্রতিটি বাড়িতে পাখি পোষা হয় এবং প্রতিটি ঘরের পুরুষেরা পাখিদের শান্ত রাখার জন্য এক অদ্ভুত ধরনের শীষ বাজায়। ইপুং তার দাদা দাদির সঙ্গে থাকত এবং দাদার সঙ্গে পাখিদের দেখভাল করতে ইপুংয়েরও বেশ ভালো লাগত। একদিন সন্ধ্যায় ইপুংয়ের দাদা লনাং তাকে পাখিদের খাওয়ানো ও সামলানো শেখাচ্ছিল। তখন ইপুংও তাকে নকল করে শীষ বাজাতে শুরু করে। ঠিক তখনই এসে পড়ে দাদি ভেদলোক। সে ইপুংকে শীষ বাজাতে নিষেধ করে দেয়, কারণ এই গ্রামে একটা রীতি আছে, সূর্য ডোবার পর শিশুদের শীষ বাজানোর নিষেধ। কিন্তু কেন এই নিয়ম করা হয়েছে তা আমাদেরকে বলা হয় না। এরপর ইপুং গোসল করতে যায়। দৃশ্য আবার ফিরে আসে সুতোর দিকে, যে তখনও আহত অবস্থায় ছিল। সুতো স্ত্রী সারলা তাকে চা বানিয়ে দেয়, কিন্তু সেই চায়ের মধ্যে সে পাখির রক্ত মিশিয়ে দেয়। সম্ভবত এতে বোঝানো হয় এই গ্রামে পাখিদের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। সম্ভবত তারা বিশ্বাস করে পাখিরা তাদের সব সমস্যার সমাধান দিতে পারে। এরপর দৃশ্য চলে যায় এক বৃদ্ধ মানুষ দার্মোর দিকে। তার ঘরে সেদিন একটি পাখি মারা যায় এবং দার্মো সেই পাখির মৃতদেহের উপর এক ধরনের রিচুয়াল করতে থাকে। হঠাৎ করে তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সে বাইরে গিয়ে দেখে কেউ নেই, কিন্তু এরপর ঘরের ভেতর থেকে পাখির ডানা ঝাপটানোর পাগলাটে শব্দ আসতে থাকে। যখনই পাখি ফরফর করে তখনই বোঝা যায় কোনো ডিমনিক শক্তি আশেপাশে আছে। সম্ভবত এই কারণেই প্রতিটি ঘরে পাখি রাখা হয়। এরপর দার্মো শীষের শব্দ শুনে সেটা অনুসরণ করে দেখতে যায়, কিন্তু হঠাৎ লাইট চলে যায়, আর সেই অন্ধকারে দার্মো আক্রমণের শিকার হয় এক ভয়ঙ্কর ডিমনিক শক্তির দ্বারা। সেই সঙ্গে অন্যদিকে দেখা যায় সুতোর শরীর জমে যেতে শুরু করে। বোঝা যায় গ্রামে কিছু একটা ভয়ানক ঘটছে। রাতে লনাংয়ের স্ত্রী বেদলোক তাকে বোঝায় যে ইপুংকে বকা দিতে হবে যেন সে এসব উল্টাপাল্টা কাজ না করে এবং রাতে যেন শীষ না বাজায়। কিন্তু তখন আবার ইপুং শীষ বাজাতে শুরু করে। এবার লনাং গিয়ে তাকে বুঝিয়ে বলে রাতে শীষ দেওয়া ঠিক নয়। শীষ না বাজানোর জন্য লনাং ইপুংকে একটি কাঠের তৈরি পাখি উপহার দেয়, যার ভেতরে শীষ বাজে। এরপরে আমরা দেখতে পাই এক লোক লনাংয়ের কাছে ছুটে আসে, কারণ দার্মোর মৃতদেহ পাওয়া গেছে তার ঘরের ভেতরে। এই খবর পরদিন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। দার্মোর শেষকৃত্যের পর আমরা দেখি সুতুকে, যা স্ত্রী তাকে খাওয়াচ্ছিল। কিন্তু হঠাৎ করে সুতোর শরীর কাঁপতে শুরু করে, আর সারলা বুঝতেই পারে না কি করা উচিত হবে। রাতের মাঝামাঝি সময়ে ইপুংয়ের ঘুম ভেঙে যায়, কারণ বাড়ির বাইরে থেকে অদ্ভুত এক শব্দ আসছিল। ইপুং বাইরে গিয়ে দেখতে চায় কে আছে, এবং সেই শব্দ অনুসরণ করতে করতে সে পৌঁছে যায় শুকনো কাপড়ের কাছে। সেখানে সে শুনতে পায় পাখির পাখা ঝাপটার আওয়াজ, আর কিছুক্ষণ পরে সে দেখে তার দাদা লনাং দাঁড়িয়ে আছে, যার হাতে একটা পাখি ছিল।
লনাং পাখিটা নিয়ে চুপচাপ চলে যায়। ইপুংয়ের কোনো কথার উত্তরও দেয় না। ইপুং দাদার পেছনে পেছনে বাথরুমে যায়, কিন্তু হঠাৎ করে লনাং হাওয়া হয়ে যায়। এতে ইপুং খুবই ভয় পেয়ে যায়। সে চারদিকে তাকিয়ে দেখে কি হচ্ছে, কিন্তু কিছুই বুঝে ওঠে না। এর কিছুক্ষণ পর লনাং আবার ফিরে আসে এবং ইপুংকে বলে তার সঙ্গে ঘরে চলতে, কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লনাং আবার অদৃশ্য হয়ে যায়। ইপুং পুরোপুরি হতবাক, কিছুই সে বুঝে উঠতে পারছিল না। এরপর ইপুংকে ডাকে তার দাদি ভেদলোক। তিনি ইপুংকে বলেন কিছু কাপড় ক্লোজেটের ভেতর রাখতে, কিন্তু ইপুং কাপড় রাখার সঙ্গে সঙ্গে ভেদেলোকও হঠাৎ উধাও হয়ে যায়। তখনই হঠাৎ করে একটি হাত ইপুংকে বিছানার নিচ থেকে টেনে ধরে। ইপুং নিচে তাকিয়ে দেখে তার দাদি সেখানে লুকিয়েছিল। তিনি ইপুংকে বলেন যে বিছানায় বসেছিল সেটা আমি না, তুই তাড়াতাড়ি নিচে এসে লুকা। ইপুং সাথে সাথে দাদির কথা শুনে লুকিয়ে পড়ে এবং এর কিছুক্ষণ পরেই ঘরে ঢুকে পড়ে ভেদলোকেরই একটি ডিমনিক রূপ, যে ইপুংকে খুঁজতে থাকে। ইপুং দাদিকে জিজ্ঞাসা করে এটাকে। হঠাৎ করে তার পাশে থাকা দাদিও এক ডিমনিক সত্তায় রূপান্তরিত হয়ে যায়, আর ভয়ে ইপুং চিৎকার করে জেগে ওঠে। বোঝা যায় সবটাই ছিল একটা দুঃস্বপ্ন। ইপুং ভয় পেয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে সেদিন গ্রামে সবাই একত্রিত হয়ে দার্মো স্মৃতিচারণ করছিল। দুটি মহিলা বলছিল দার্মোর মৃতদেহ রান্নাঘরে পাওয়া গিয়েছে, খুবই অদ্ভুত অবস্থায়, যেন কোনো শয়তানি শক্তি তাকে আক্রমণ করেছিল। এক মহিলা জানায় অতীতে এই গ্রামে বহু লোক জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে যেত, কারণ এই গ্রাম অভিশপ্ত। ওই দুই মহিলা শুধু দার্মো নয়, সুতো সম্পর্কেও খারাপ কথা বলতে থাকে, যে কিভাবে সে জঙ্গলের অভিশাপের কারণে জীবিত লাশ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে এসে পড়ে সারলা এবং তারা যা বলছিল তা সে শুনে ফেলে। সারলা তাদেরকে বলে তার স্বামী খুব অসুস্থ, এর বেশি কিছু নয়। এরপর সারলা চলে যাওয়ার সময় ইপুংয়ের কাঠের তৈরি পাখিটি কুড়িয়ে পায় এবং সেটা ইপুংকে ফিরিয়ে দেয়। তবে এখন ইপুং চারপাশে খুব অদ্ভুত জিনিস অনুভব করতে থাকে। পরদিন যখন ইপুং জঙ্গলের দিকে হাঁটছিল, তখন সে দেখে তার দাদা দাদি এবং গ্রামবাসীরা একটি কবরের পাশে কান্নাকাটি করছে। ইপুং গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন হঠাৎ করেই তার এক বন্ধু তাকে কবরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর কিছু লোক ইপুংয়ের দেহের মতো দেখতে একটি মৃতদেহ তার সামনে ফেলে দেয়। সবাই মিলে তাকে দোষারোপ করতে থাকে, যার ফলে ইপুংয়ের মাথা ঘুরতে শুরু করে। এরপর তারা ইপুংয়ের উপর মাটি ছুঁড়ে দিতে থাকে এবং হঠাৎ তার সামনে হাজির হয় এক ভয়ঙ্কর ডিমন, যার ভয়ে ইপুং আবার ঘুম থেকে চমকে ওঠে। মানে এটাও ছিল আরেকটা দুঃস্বপ্ন। হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হয়। সকালে নাস্তার সময় ইপুং দাদিকে জিজ্ঞাসা করে গতরাতে কি আপনি আমার দরজায় নক করেছিলেন, কিন্তু ভেদলোক সেটা অস্বীকার করেন। এতে ইপুং ভয় পেয়ে তার দাদিকে সবকিছু খুলে বলে যা তার সঙ্গে ঘটছে। সব শুনে ভেদলোক তাকে বোঝায় এই কারণেই সে তাকে রাতে শীষ না দিতে বলেছিল। ভয়ে ইপুং দাদির কাছে ক্ষমা চায়, কারণ সে তো ছোট, কিছু বুঝে উঠতে পারেনি। ভেদলোক তাকে শান্ত করে এবং আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে। এদিকে সারলা একটি পাখিকে খাঁচা থেকে বের করে বারবার তার কানে বলতে থাকে আমার স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামীকে। সে যেন সেই পাখির বলি দিতে চলেছিল, কিন্তু শেষমেশ তা করে না। তবে এইটুকু স্পষ্ট যে এই গ্রামে পাখি ও ডিমনিক শক্তির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যেখানে খেলা হয় সেখানে খেলার ময়দানও থাকে। তাই গ্রামের মানুষ পাখিদের জন্য একটি উৎসবের আয়োজন করেছিল। সবাই তাদের ঘরের একটি করে পাখি লম্বা বাঁশের মাথায় বেঁধে ঝুলিয়ে দেয়। এই সময় আমরা জানতে পারি দার্মো কিভাবে মারা গিয়েছিল। আসলে তার কাছে মাত্র একটি পাখি ছিল, যেটা আমরা মুভির শুরুতেই মারা যেতে দেখেছিলাম। তার ফলে দার্মোর বাড়িতে কোনো সুরক্ষা ছিল না ডিমনিক শক্তির বিরুদ্ধে। এই কারণে দার্মো মারা যায়, যার মানে যত বেশি পাখি তত বেশি সুরক্ষা। এরপর দেখা যায় সারলা অবশেষে সেই পাখির বলি দিয়ে দেয়। তারপর সে মৃত পাখির দেহ পুড়িয়ে এক ধরনের রিচুয়াল করে। এরপর দৃশ্য কাটে ভেদলোকের দিকে। কি হঠাৎ ভেদলোক শুনতে পায় শীষের শব্দ, আর সেই শব্দ তাকে নিয়ে যায় গ্রামের কুয়ার কাছে, যেখান থেকে আওয়াজটা আসছিল। ঠিক তখনই ভেদলোকের পেছনে এসে দাঁড়ায় ইপুংয়ের এক ডিমনিক সত্তা, যে গিয়ে নিজের দাদির গলা টিপে ধরে। বেচারি ভেদলোক প্রায় কুয়ার মধ্যে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সময় মতো সেখানে পৌঁছে যায় লনাং আর ইপুং, যারা তাকে বাঁচিয়ে ফেলে।
এখন লনাক বুঝতে পারে যে তাদের ঘরে আসলে কি অদ্ভুত ঘটনা ঘটছে, তাই সে তৎক্ষণাৎ চলে যায় তার এক বন্ধুর কাছে, যাতে করে এই ডিমনিক জিনিসগুলোকে থামানো যায়, যা এখন পুরো গ্রামের নানা মানুষের সঙ্গে ঘটতে শুরু করেছে। এবং এইসব কিছু শুরুটা হয়েছিল সেদিন যেদিন সুতোর উপর ডিমনিক হামলা হয়েছিল। ওদিকে সারলা তার স্বামী সুতোর জন্য খুব চিন্তিত ছিল, কোনো চিকিৎসায় তার উপর কাজ করছিল না, আর সুতোর অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে ভেদলোক তার লকার থেকে একটি সোনার ডিম বের করে তার নদীতে ভাসিয়ে দিতে দিতে বলতে থাকে, এখান থেকে চলে যাও, আর ফিরে এসো না। আর নদীর অন্য প্রান্তে দাঁড়িয়েছিল একটি ডিমনিক শক্তি, অর্থাৎ ভেদলোক এক ধরনের রিচুয়াল করছিল যাতে করে এই ভয়ানক শক্তি তার ঘর থেকে দূরে সরে যায়। এদিকে লনাং ও তার বন্ধু মান্ত একসাথে বসে আলোচনা করে। মান্ত তার হাত একটি খাঁচার উপর রাখে, কারণ তার কিছু সাইকিক শক্তি ছিল। এরপর মান্ত এক ধরনের ভিশনের ভেতর প্রবেশ করে, যেখানে সে নিজেকে জঙ্গলের মধ্যে দেখতে পায় এবং সেই ডিমনিক শক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যেটা এই গ্রামের মধ্যে ঘোরাফেরা করছে। মান্ত সেই ডিমনিক শক্তিকে জিজ্ঞাসা করে, তুমি কেন গ্রামের মানুষদের তাড়া করছো? তখন ডিমনটি বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই। কিন্তু মান্ত ডিমনকে বোঝাতে চেষ্টা করে যে এটা সম্ভব নয়, কারণ ডিমনদেরকে এই জায়গার মধ্যেই থাকতে হয়। ঠিক তখনই ডিমন একটি বিশাল গর্জনে মান্তর দিকে তেড়ে আসে, আর মান্ত হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে। তবে এখন সে সবকিছু জেনে গেছে। মান্ত জানায়, ডিমন কোনোভাবে আমাদের জগতের সঙ্গে একটি পোর্টাল খুলে ফেলেছে, এবং সেই কারণেই হয়তো গ্রামের মানুষগুলো একে একে হারিয়ে যেতে শুরু করেছে। মান্ত আরও জানায়, ডিমনের হাতে মাত্র 40 দিন সময় আছে। তার এই সময়ের মধ্যেই তাকে কাউকে ধরে সেই পোর্টালের ভেতরে নিয়ে যেতে হবে, এবং শর্ত হলো সেই মানুষটিকে জ্যান্ত অবস্থায় ডিমনিক জগতে পাঠাতে হবে। এই কারণেই এখন গ্রামে কিছু অশুভ ঘটনা ঘটছে। ডিমনি সম্ভবত ডার্মোকে হত্যা করেছিল, এবং সম্ভবত সুতোর উপরও একই শক্তির আক্রমণ এসেছিল, কারণ সে এখন যে কোনো মূল্যে একজন জীবিত মানুষ খুঁজছে। এবার দৃশ্য চলে যায় সারলার দিকে। একজন লোক তার সঙ্গে দেখা করতে আসে এবং তারা কথা বলে যে সুতোর হাতে এখন মাত্র 6 দিন সময় আছে, তারপর তাকে ডিমনের দ্বারা পুরোপুরি গ্রাস করা হবে। এটা শুনে আমাদের মনে প্রশ্ন জাগে, হয়তো সারলা আর সুতো এমন কিছু করেছে যার কারণে ডিমন আবার পৃথিবীতে চলে এসেছে, অথবা সুতো কেবলই ডিমনের শিকার। তার কাছে শুধু এখন আর 6 দিন বাকি আছে, যার পরে ডিমন তাকে নিজের সাথে নিয়ে যাবে। এর মধ্যে কোনটা সত্য সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, সেই লোক সারলাকে বলে, তুমি চাইলে তোমার স্বামীকে বাঁচাতে পারো, কিন্তু তার জন্য তোমাকে একজন মানুষকে ডিমনের হাতে তুলে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সারলা কি সত্যি এটা করতে পারবে? তার স্বামীকে বাঁচাতে সে কি কাউকে বলি দেবে? এরপর আমরা দেখি ইপুং স্কুলে তার বন্ধুদের তার কাঠের তৈরি পাখি দেখাচ্ছিল। তখন হঠাৎ তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, অনেক রক্ত। এতে ইপুং ভয় পেয়ে যায়। এমন সময় তার শিক্ষক হঠাৎ ডিমনিক রূপ নেয় এবং ইপুং দৌড়ে পালাতে চেষ্টা করে। সে ওয়াশরুমে ঢোকে, কিন্তু সেটা ছিল না কোনো সাধারণ জায়গা, বরং এক অন্ধকার জগৎ, যেখানে ডিমন ইপুংকে আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই ইপুং জেগে ওঠে। সে আবারও দুঃস্বপ্ন দেখছিল। ভয়ে ইপুং ক্লাস থেকে বের হয়ে আসে এবং মুখ ধুতে যায়, কিন্তু ভয়ের ছায়া তার পিছু ছাড়ে না, কারণ ওয়াশরুমের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ইপুং দরজার দিকে এগিয়ে দেখে, ওখানে কে? দেখা যায় তার এক বন্ধু দাঁড়িয়ে আছে। সে ইপুংকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এই সময় তার সেই বন্ধু ইপুংকে ফেরত দেয় সেই কাঠের পাখিটি, যেটা ইপুং স্বপ্নে তাকে দিয়েছিল। আর এটা দেখে ইপুং একদম কনফিউজড হয়ে পড়ে। কি সত্যি আর কি স্বপ্ন সে কিছুই বুঝে উঠতে পারছে না। এরপর হঠাৎ সে আবার দেখতে পায় সেই ডিমনকে তার বন্ধুর পিছনে। ভয় পেয়ে ইপুং আবারও দৌড় দেয়। ওদিকে ভেদলোক এখন জ্বরে আক্রান্ত হয়। যখন লনাং জানতে পারে তার স্ত্রী সেই স্বর্ণের ডিমটি নদীতে ফেলে দিয়েছে, সে প্রচণ্ড রেগে যায়, কারণ এই গ্রামে পাখি ও রিচুয়ালের যাবতীয় কাজ বাড়ির সবচেয়ে বয়স্ক পুরুষরাই করে। আর ভেদলোক সেই নিয়ম ভাঙার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। শেষে আবার দৃশ্য আসে ইপুংয়ের দিকে। সে বাড়ি ফেরার সময় কিছু লোকের সঙ্গে দেখা করে, যারা তার দাদার সঙ্গে দেখা করতে তার বাড়ির দিকেই যাচ্ছিল। ইপুংও সেই লোকগুলোর সাথে গাড়িতে উঠে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই সেই লোকগুলো আজব কথা বলতে শুরু করে, যেমন ইপুং যেন বাড়ি না যায়, বরং তাদের সাথেই থেকে যায়। এরপর হঠাৎ করে সব লোক বদলে যায় দানবীয় আত্মায়, আর ইপুং প্রাণ বাঁচিয়ে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ে।
ইপুং দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সে তার কাঠের পাখিটা জঙ্গলেই ভুলে ফেলে আসে। বাড়িতে ফিরে সে তার অসুস্থ দাদিকে সবকিছু খুলে বলে। ভেতলোক ইপুংকে সান্ত্বনা দেয়। সেই সময় সারলা যখন কাপড় শুকাচ্ছিল তখন তার সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। এরপর সারলা হঠাৎ করে ইপুংয়ের কাঠের পাখিটা তার পাশে পড়ে থাকতে দেখে। অর্থাৎ ডিমন জঙ্গলে সেই পাখিটা এনে সারলাকে দিয়ে দিয়েছে। এর মানে ডিমন সারলাকে ইঙ্গিত দিয়েছে যে যদি সে ইপুংকে বলি দেয় তাহলে হয়তো তার স্বামী সুতো বেঁচে যাবে। কিছুক্ষণ পর সারলা ইপুংয়ের বাড়িতে আসে। সেই ইপুংয়ের সাথে একটু কথা বলে, তারপর তাকে একটা খাবার দেয়। ইপুং সেটা খেয়ে ফেলে, কারণ সে সারলাকে ট্রাস্ট করত। কিন্তু আমরা জানি সারলা সেই খাবারে কিছু গন্ডগোল করেছে। এরপর সারলা চলে যায় আর ইপুংয়ের মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ সে পৌঁছে যায় এক অন্ধকার অশুভ জায়গায়, যেখান থেকে সে আর বেরোতে পারে না। অর্থাৎ সারলার করা কোনো কালো জাদুর কারণে ইপুং সেই দানবের জগতে পৌঁছে গেছে। অন্যদিকে লনাং জানতে পারে যে গ্রামে কেউ কালো জাদু করছে। তার সন্দেহ যায় মাসারি নামের এক লোকের ওপর, কারণ সে একমাত্র জানত কিভাবে কালো জাদু করতে হয়। লনাং চলে যায় তার কাছে এবং তাকে মারতে মারতে জিজ্ঞাসা করে সে কি করেছে। আর মাসারি হচ্ছে সেই লোকটাই যাকে আমরা কিছুক্ষণ আগে সারলার সাথে দেখেছি। এবার মাসারি লনাংকে পুরো ঘটনা বলে দেয়। এরপর লনাং সোজা যায় সুতোর বাড়িতে এবং আমরা জানতে পারি আসল সত্য। আসলে সুতো আর সারলা ধনী হতে চেয়েছিল, তাই তারা গ্রামের ডিমনদের সাথে একটি চুক্তি করেছিল। সেই চুক্তিতে মাসারি তাদেরকে সাহায্য করেছিল, কিন্তু এই ডিল সুতোর জন্য ভয়ানক হয়ে পড়ে। ডিমন সিদ্ধান্ত নেয় সুতোকেই নিজের কাছে নিয়ে নেবে। গত 1 মাস ধরে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটছে, কারণ সারলা চায় না তার স্বামী মরে যাক। তাই সে বারবার চেষ্টা করছে ডিমনকে তাড়াতে এবং স্বামীকে বাঁচাতে। এইসব কথা শোনার পর লনাং সারলা ও সুতোকে কনফ্রন্ট করে। সারলা তখন লনাংকে তাড়িয়ে দিতে যায়, কিন্তু তখনই লনাং শুনতে পায় ইপুংয়ের আওয়াজ, কিন্তু বুঝতে পারে না কোথা থেকে এই আওয়াজ আসছে। মনে হচ্ছিল ইপুং অন্য কোনো জগতে আছে। তাড়াতাড়ি লনাং বুঝে যায় সারলা তার স্বামীকে বাঁচানোর জন্য ইপুংকে ডিমনের কাছে দিয়ে দিয়েছে এবং এখন ইপুং ওই অশুভ জগতে আটকে আছে। এরপর লনাং তার বন্ধু মান্তকে নিয়ে যায় জঙ্গলে ইপুংকে উদ্ধার করতে। তারা বসে বসে ডিমনের সাথে যোগাযোগ করে। সেই সময় ইপুং অনেক কাপড়ের মধ্যে আটকে ছিল সেই অন্ধকার জগতে। তখন সে তার দাদার আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজ অনুসরণ করে জঙ্গলে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় তার দাদা এক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে। ইপুং সেই বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আসল লনাং এসে পড়ে এবং তার নাতিকে নিয়ে পালিয়ে যায়। লনাং ডিমনিক জগতে প্রবেশ করেছিল মান্তর সাহায্যে ইপুংকে বাঁচাতে। এখন ইপুং ও লনাং পালাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর ডিমনটি। ডিমন এক ঝটকায় লনাং আর ইপুংকে আক্রমণ করে। এতে ইপুং হঠাৎ করে টেলিপোর্ট হয়ে গভীর জঙ্গলে চলে যায় এবং তার দাদার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। লনাংও সেই জঙ্গলে হারিয়ে যায়। এখন দুজনেই একে অপরকে খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা একে অপরের আওয়াজ শুনতে পায়। দাদাকে খুঁজতে খুঁজতে ইপুং দেখে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে। এরপর সে চলে আসে অনেকগুলো আত্মার সামনে, যারা তার দিকে এগিয়ে আসছিল। ইপুং দৌড়ে পালাতে থাকে, কিন্তু হঠাৎ সে ডিমনের সঙ্গে ধাক্কা খায়। ডিমন সঙ্গে সঙ্গে ইপুংয়ের গলা টিপে ধরে মারতে থাকে, কিন্তু শেষমেশ লনাং এসে যায় এবং সে ডিমনটিকে একটি পবিত্র অস্ত্র দিয়ে আঘাত করে, যেটা তাকে মান্ত দিয়েছিল, যা ডিমনকে ধ্বংস করতে পারে। আঘাত করার সঙ্গে সঙ্গে ডিমন কাঁপতে ও কষ্ট পেতে শুরু করে। ইপুং তার দাদার কথা শুনে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লনাং পালাতে পারে না, কারণ ডিমন তার পা ধরে ফেলে। এরপর ডিমন লনাংকে খুব খারাপভাবে মারতে শুরু করে, যার প্রভাব দেখা যায় বাস্তব জগতেও, যেখানে মান্তর সামনে রাখা খাঁচা কাঁপতে থাকে, যার ফলে মান্তু বুঝে যায় যে লনাংয়ের জীবন বিপদের মধ্যে রয়েছে। আর ওইদিকে ইপুংও বেশি দূর পালাতে পারে না, কারণ তার উপর আক্রমণ করে বসে অশুভ আত্মারা। যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছিল তখনই সেখানে হাজির হয় মান্ত এবং সে ইপুংকে বাঁচিয়ে নিরাপদে সেই অশুভ জগৎ থেকে বের করে নিয়ে আসে। এরপর গল্প কয়েকদিন পর এগিয়ে যায়। আমরা জানতে পারি সম্ভবত লনাং এখন অসুস্থ, কারণ ভেতলোক ইপুংকে বলে তার জন্য চা বানিয়ে আনতে। তবে এখানেই গল্পটা একটু ধোঁয়াশায় চলে যায়। হতে পারে লনাং আসলে মারা গিয়েছে এবং ভেতলোক গভীর বিষণ্ণতায় ভুগছে। অন্যদিকে সুতো এখন সুস্থ হয়ে উঠেছে এবং তার স্ত্রী জামা কাপড় শুকাচ্ছিল। তখনই তার মনে হয় যেন কোনো অশুভ কিছু তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ পরে সুতো যখন পাখিদের খাবার দিচ্ছিল তখন সে দেখতে পায় তার স্ত্রীর কাটা মাথা একটি খাঁচার মধ্যে রাখা। সুতো চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়।
মানে যে কালো জাদু তারা করেছিল সেটাই শেষমেশ তাদের উপরই ভীষণভাবে প্রভাব ফেলে এবং এখানেই সিনেমার মূল গল্প শেষ হয়। তবে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই লনাং জঙ্গল থেকে নিরাপদে ফিরে আসে, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে হয়তো সত্যি অসুস্থ ছিল কিন্তু মারা যায়নি। তো বন্ধুরা, এই ছিল সিং সট মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।